অবস্থানরত কোটা আন্দোলনে ছিল তারা তারা ফোন দিয়ে আমাকে বলতো যে এইভাবে এরকম এরকম আন্দোলন হচ্ছে, ওইখান থেকে উদ্বুদ্ধ হওয়া। আর যখন দেখলাম যে আসলে না, এক পর্যায়ে আমারই সাথে আমার সহপাঠী, আমার ভাই, ওরা এক পর্যায়ে মানে শহীদ হয়ে যাচ্ছে, ওদেরকে ওপেনলি মানে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তখন আমার নিজের মধ্যে একটা আফসোস থাকলো, হায়রে আমার ভাইয়ের জন্য আমি কি করলাম। আমার এই আন্দোলনে অবস্থান নেওয়া জরুরি মনে হয়েছিল তখন। আর ওইখান থেকেই আমার আন্দোলনের যাওয়ার ইচ্ছে পোষণ হয়, আর আমি আন্দোলনে যাই। এবং মৌলভীবাজার 4 আগস্ট এর আগেও আন্দোলন হয়েছে, হয়তোবা কাজের জন্য বা কোনো একটা চাপের কারণে আমি যেতে পারি নাই, এটা আফসোস ছিল। কিন্তু যখন দেখি 4 আগস্ট জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ যখন 4 আগস্ট মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়, তখন আমারও একটা ইচ্ছে হয় যে আসলে এই আন্দোলনে যাওয়া আমার জন্য জরুরি। আর এই আন্দোলনের দিন যখন আমি আহত হই, তখন থেকে যদি বলি তাহলে আমাকে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ওইখানে আমাকে সাধারণ যে চিকিৎসাটা, মাথা ফেটে যাওয়ার কারণে ওইখানে সেলাই বা সাধারণ যে চিকিৎসাগুলো, ওইগুলা মৌলভীবাজার সদর হাসপাতালে দেওয়ার পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। যতটুকু আমার পরিবার থেকে আমার জানা হয়েছে, তো আমাকে বাসায় নিয়ে আসার পর থেকে এখন অবধি আমার প্রাইভেটে চিকিৎসা চলছে, এখনও চলছে। পায়ের সমস্যার জন্য ভুগছি, এই পায়ের সমস্যা এখন অবধি রয়ে গেছে। আর মোটামুটি বলা যায় যে হাঁটা চলা আসলে নাই, মোটামুটি একদম চলাচলের মতো অবস্থা আছে আর কি এখন। ধন্যবাদ। আমরা এখন জানতে চাইব আসলে আন্দোলনের সম্পৃক্ততায় অনেকে কিন্তু আমরা দেখেছিলাম যে পরিবার থেকে পালিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, বা অনেক দিক দিয়ে পরিবারের চাপ ছিল, অনেকে হয়তো অংশগ্রহণ ও ইচ্ছা থাকার পরে অংশগ্রহণ করতে পারেনি। তো সেই দিক দিয়ে আমরা জানতে চাইব যে আপনার পরিবার থেকে আসলে কতটা সাপোর্ট ছিল এই আন্দোলনে। আমি আমার পরিবারের কথা বলতে গেলে, আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট করেছে। আমার পরিবার আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে, হয়তোবা আমার সহপাঠীরা বা আমার সাথে যারা আন্দোলনে ছিল তারা হয়তোবা ততটুকু সাপোর্ট পায়নি। আমার পরিবার আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে। ইভেন বেশি আমি আব্বুর কাছে সাপোর্ট পেয়েছি। আব্বু আমাকে এমনও বলতো, যদি হয়তোবা সুযোগ হইতো বা আন্দোলনের দিনও আব্বু আমাকে এভাবে বলেছিল, যদি কোনো ঝামেলা হয় বা যদি দেখো যে বিপদ আসতেছে, তখন আমাদেরকে ফোন দিয়ে জানাও, আমরাও যাব। মানে আমার পরিবার থেকে যারা ছিল, যাদের সামর্থ্য আছে, তারাও এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত এটা সম্ভব হয়নি। আমিও জানাতে পারিনি যে আসলে মৌলভীবাজারের কি অবস্থা। তখন শুরুর দিকে আমি আহত হয়ে যাই, যার কারণে আর আমার পরিবার থেকে এই আন্দোলনে যোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু ওনাদের খুব একটা আফসোস ছিল যে আসলে এইরকম যদি জানা হইতো ওনাদের, তাহলে ওনারাও কিন্তু আমার সাথে থাকতেন। এই দিক দিয়ে আন্দোলনের ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি এরকম। আর আমরা চাই না যে এই দুর্নীতি থাক বাংলাদেশে, যাতে সবাই যে অধিকার নিয়ে বাংলাদেশে আছে ওই অধিকারটা যাতে সবাই পাক। আমরা যেই জন্য আন্দোলন করেছি, যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ওই বৈষম্য যাতে বাংলাদেশে আর না প্রতিষ্ঠিত হয়। আমরা যেই আন্দোলন করেছি, যার জন্য আন্দোলন করেছি, সেটা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে। বাংলাদেশের মানুষগুলো যাতে মুখ খুলে কথা বলতে পারে। আমরা এই আন্দোলনের আগ পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারি নাই, এটা আমাদের দুঃখ ছিল। আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই, বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে পারি নাই। তো আমরা চাই যে আমরা মুখ ফুটে কথা বলতে চাই। আমাদের যে মনের একটা ভাব আছে, আমাদের যে একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ওইটা যাতে পূরণ হয়। হ্যাঁ, যাতে আমাদের কথাগুলো, সাধারণ মানুষদের কথাগুলো আরেকজনে শুনে। আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যে আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই, সাধারণ মানুষগুলোর যে কষ্ট ওইগুলা কেউ কেউ শেয়ার করতে পারে নাই। এরকম অনেক মানুষের সামনে আমি গিয়েছিলাম যাদের কথা তারা শেয়ার করতে পারে নাই। আমরা চাই যে তাদের কথাও তারা শেয়ার করুক, তারাও যাতে বাংলাদেশের উন্নত করার চেষ্টা করতে পারে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই, যাতে করে বাংলাদেশে দুর্নীতিমুক্ত থাকে, এখানে যাতে কোনো দুর্নীতির ছায়া না থাকে, দুর্নীতি সরে যাক, এরকম আমরা একটা বাংলাদেশ চাই।